বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা আজকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের পদার্থবিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই চ্যাপ্টার আমরা পড়ব আজকে। আমাদের আজকের পাঠ ভরের আপেক্ষিকতা। আজকে আমরা দেখব হচ্ছে ভরের আপেক্ষিকতা। তো বরাবরের মতোই আমরা ক্লাস শুরুর আগে পূর্বের ক্লাসের যে পড়ানো হয়েছিল সেই পড়াগুলো একটু আমরা স্মরণ করে নেব। আমরা গত ক্লাসে পড়েছিলাম দৈর্ঘ্য সংকোচন। তো দৈর্ঘ্য সংকোচনটা কি ছিল? যে আমরা জানি যে চিরায়ত বলবিদ্যায় বলা হচ্ছে পর্যবেক্ষক সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। পর্যবেক্ষক সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে বা আপেক্ষিক বেগে থাকে তাহলে তার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানে বলা হচ্ছে পর্যবেক্ষক সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে, পর্যবেক্ষকের সাপেক্ষে, আবার বলি পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে ওই বস্তুর দৈর্ঘ্য তার নিশ্চল দৈর্ঘ্য চেয়ে হচ্ছে ছোট হয়ে যায়। স্লাইড একটু দেখাও। আচ্ছা, আমরা গতদিন এটা দেখেছিলাম। দেখো স্লাইডে খেয়াল করো, কোনো পর্যবেক্ষক সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষক সাপেক্ষে নিশ্চল অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্য চেয়ে ছোট হয়। এই প্রভাবকে দৈর্ঘ্য সংকোচন বলে। যদি আমরা পর্যবেক্ষক সাপেক্ষে গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্য যদি এল দেখি, নিশ্চল অবস্থার দৈর্ঘ্য যদি এল নট হয় তাহলে এল নটটা হচ্ছে এল এর চাইতে বড় হবে। এর মানে হলো যে নিশ্চল অবস্থায় যে দৈর্ঘ্যটা গতিশীল অবস্থার দৈর্ঘ্য চাইতে বড় হবে। এবং এই সমীকরণটা আমরা পাইছিলাম গতদিন, আমরা এটা দেখেছি। এল সমান হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখানে রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ারটা হচ্ছে 1 এর চেয়ে ছোট, আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে অবশ্যই এল নটটা সেখানে বড় হবে। আচ্ছা, এখানে আমরা দেখেছিলাম যে স্থির কাঠামো কোনো পর্যবেক্ষণ গতিশীল কাঠামোতে অবস্থিত দণ্ডের দৈর্ঘ্য রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার পরিমাণ ছোট মনে হবে। আচ্ছা, যে কাঠামোতে বস্তুটি নিশ্চল সে কাঠামোতে দৈর্ঘ্য সর্বাধিক এবং যে কাঠামোতে বস্তুটি গতিশীল সে কাঠামোতে দৈর্ঘ্য কম হবে। আমরা গতদিন এই দৈর্ঘ্য সংকোচন দেখেছিলাম। পরে দেখেছিলাম হচ্ছে কাল দীর্ঘয়ন বা সময় প্রসারণ। কাল দীর্ঘয়নটা কি সেটাও গতদিন আমরা সমীকরণটা বের করে দেখেছিলাম। কাল দীর্ঘয়নটা হচ্ছে যে চিরায়ত বলবিদ্যায় বলা হচ্ছে সময় হচ্ছে স্থির বা পরম, কিন্তু আপেক্ষিকতায় বা মডার্ন ফিজিক্সে বলা হচ্ছে যে সময় পরম নয় বা স্থির নয়। যেমন আমরা গতদিন একটা উদাহরণ দিচ্ছিলাম যে কোনো ব্যক্তি যদি একটা সিনেমা দেখে, হয়তো দুইজন বন্ধু তারা দেখা করবে, কিন্তু একজন হচ্ছে সিনেমা দেখতেছে, একজন হচ্ছে বাইরে দাঁড়াচ্ছে, কিন্তু তার সাথে সে পরবর্তীতে সিনেমা শেষ হলে দেখা করবে। কিন্তু যে ভিতরে সিনেমা দেখতেছে তার কাছে মনে হবে যে সময়টা আসলে খুব 2.5 ঘন্টা সিনেমা বা 2 ঘন্টা সিনেমা, সময়টা দেখা যাবে তার কাছে খুব দ্রুত চলে যাচ্ছে। কিন্তু বাইরে যে ব্যক্তি বসে আছে তার কাছে মনে হবে যে ওরে বাবা, এই সময় হচ্ছে অনেক সময়, মানে সময় তার কাছে কাটতেছে না। তাহলে একজনের কাছে সময় আর আরেকজনের কাছে একই সময় কম বেশি মনে হচ্ছে। এটা হচ্ছে সময় দীর্ঘায়ন বা কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ বলতেছি। আচ্ছা, তাহলে আমরা দেখেছিলাম যে কোনো পর্যবেক্ষকের, স্লাইডে যাও, কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান এবং ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের চেয়ে বেশি হয়। এই প্রভাবকে কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ বলে। যেমন আমরা দেখেছিলাম সেদিন যে একটা স্পেসিফে যদি কোনো ব্যক্তি যদি ভ্রমণ করে, এখানে একটা সময় নিচ্ছে, সে একটা সময় হচ্ছে 20 সেকেন্ড মাপলো। পৃথিবী থেকে এক ব্যক্তি দেখতেছে সেই সময়টা, যে সময়টা পৃথিবী থেকে দেখতেছে তার কাছে হচ্ছে 30 সেকেন্ড মনে হবে। তার মানে কি যে এর কাছে এই সময়টা, এখানে ঘটনাটা, এখানে একটা আলো জ্বললো, এবং আলো জ্বললো এবং হচ্ছে আলো নিভালো। এই জায়গাতে একটা আলো জ্বললো এবং আলো নিভালো। তো আলো জ্বলা এবং নিভার এই মধ্যবর্তী সময় ব্যবধানটা ইনি নির্ণয় করলেন 20 সেকেন্ড, আর এখান থেকে যিনি দেখবেন তিনি হচ্ছে 30 সেকেন্ড। এটা অবশ্যই ভি বেগে, এই ব্যক্তি পৃথিবীর ব্যক্তির সাপেক্ষে ইনি ভি বেগে হচ্ছে গতিশীল এবং প্রায় আলোকের বেগের কাছাকাছি।
তাহলে ইনি যে সময়টা মাপবেন, ইনার কাছে সময়টা হচ্ছে কি, ইনি দেখতেছে যে কাঠামোতে আছে সে কাঠামোতে এটা হচ্ছে স্থির সময়, ইনি দেখতেছে যে স্থির অবস্থায় এই সময়টা তার কাছে। কিন্তু যে ব্যক্তি পৃথিবীতে আছে তার কাছে কিন্তু সে হচ্ছে গতিশীল সময়। আমরা স্থির সময়কে বলি টি নট দ্বারা প্রকাশ করেছিলাম, আর যারা গতিশীল, যে ব্যক্তি সময়টাকে গতিশীল দেখবে সেটা হচ্ছে আমরা হচ্ছে টি দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে কি হচ্ছে যে গতিশীল কাঠামো থেকে যদি পৃথিবী থেকে যদি দেখি, তাহলে এখানে হচ্ছে আমার সময়টা আমার কাছে বেশি মনে হবে, তাহলে সময় কি বেড়ে যাচ্ছে। তাহলে যেখানে ইভেন্টটা ঘটবে সেখানে আমরা কি বলছি টি নট, আর যেখান থেকে আমরা দেখতেছি যে সময়টা চলমান বা ঘটনাটা হচ্ছে চলমান, সেখানকে আমরা হচ্ছে চলমান সময় বা টি বলতেছি। তাহলে চলমান সময় সেখানে হচ্ছে বেড়ে যাচ্ছে, এই কারণে এটাকে বলছে কাল দীর্ঘায়ন বা সময় প্রসারণ। চলমান ব্যক্তির কাছে বা ইভেন্টটা যেখানে চলমান সেখানে হচ্ছে সময়টা বেড়ে যায়, এটাকে বলা হচ্ছে সময় প্রসারণ। এটা আমরা গতদিন বলেছিলাম। এবং আমরা সমীকরণটা পেয়েছিলাম, দেখো সমীকরণটা পেয়েছিলাম হচ্ছে টি সমান হচ্ছে টি নট ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখানে খেয়াল করো টি রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ হচ্ছে সি স্কয়ার সমান হচ্ছে টি নট। আমরা এটা লিখতে পারি, যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই মানটা যেহেতু 1 এর চাইতে ছোট, 1 এর চাইতে ছোট মানে হলো গুণন 0.7 লিখলাম সমান হচ্ছে টি নট। তাহলে 7টি এখানে যদি আমরা পয়েন্টটা উঠে দেই তাহলে আমরা লিখবো এখানে নিচে 10 হবে, তাহলে 10 টি নট। তাহলে অবশ্যই টি এর 7 গুণ আর টি নটের 10 গুণ, তাহলে অবশ্যই টি বড়। তাহলে এখানে আমরা বলতে পারি হচ্ছে, তার মানে হলো যে টিটা অবশ্যই টি নটের চেয়ে বড় হবে, মানে চলমান সময়টা হচ্ছে বেশি হবে। আচ্ছা, এখন খেয়াল করো যদি আমরা এই সমীকরণে যদি আমরা বলি যে টি সমান হচ্ছে টি নট, এখানে যদি ভি এর মান ভি সমান হচ্ছে সি, প্রায় আলোকের বেগের সমান বেগে যদি যাই, যে যানটা আলোকের বেগে সমান বেগে যদি যাই, তাহলে আমরা টি সমান পাচ্ছি হচ্ছে ইনফিনিটি বা অসীম। তাহলে চলমান কাঠামোতে সময় হচ্ছে অসীম হয়। আবার যদি ভি এর মান যদি 0 হয়, খেয়াল করো এখানে ভি এর মান যদি 0 হয়, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে টি সমান হচ্ছে টি নট। ভি এর মান যদি 0 হয় তাহলে এই মানটা হচ্ছে টি নট হবে। তার মানে যদি আপেক্ষিক বেগ যদি না থাকে তাহলে চলমান সময় এবং হচ্ছে তার কাছে যে স্পেসিফিক যাচ্ছিল তার কাছে যে সময়টা স্থির সময়, এই দুটো হচ্ছে সমান হবে। আচ্ছা, এখন খেয়াল করো যে কোনো তাহলে আমরা দেখতেছি এখানে কি যে সময় প্রসারণটা কি, আমরা যদি পৃথিবী থেকে কোনো যানকে দেখি, যে যানে এক ব্যক্তি যাচ্ছে তার কাছে একটা ঘড়ি আছে, সেই ঘড়িতে সে যে সময়টা মাপতেছে আর আমি পৃথিবী থেকে যে সময়টা মাপতেছি, তার কাছে সময়টা হচ্ছে খুব ধীর গতিতে যাচ্ছে, মানে আমার কাছে সময়টা বেশি মনে হবে এবং তার কাছে সময়টা হচ্ছে খুব কম মনে হবে। তার মানে হলো তার কাছে সময়টা খুব সংক্ষেপে, মানে খুব স্লো যাচ্ছে। আচ্ছা, মানে তার ঘড়ি কম চলতেছে। আচ্ছা, এখন যদি আমরা কোনো স্পেসিফিক যদি কোনো ব্যক্তিকে দেখি যে স্পেসিফিকটা যদি 0.9 সি এত বেগে, প্রায় আলোকের বেগে 90% বেগে যদি যায় স্পেসিফিকটা, আমি যদি পৃথিবী থেকে দেখি এবং আমি দেখতেছি সে যদি যে রকেটে আছে সে যদি 10 মিনিটে কোনো কাজ সম্পন্ন করে, 10 মিনিট, যে ব্যক্তিটা রকেটে আছে সে ব্যক্তি 10 মিনিটে যদি কোনো কাজ সম্পন্ন করে, আমি পৃথিবী থেকে দেখব, আমরা যেখানে যদি বসে দেই এটা হচ্ছে 10 মিনিট, এটাকে সেকেন্ড করে নিব, আর রুট ওভার হচ্ছে 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখানে মান যদি আমরা বসে দেই এত গুণন 60, নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি এর মান হচ্ছে 0.9 সি ভাগ হচ্ছে সি, এটার উপর যদি স্কয়ার করি সমান আমরা ক্যালকুলেশন করলে টি সমান হচ্ছে 25.23 এত সেকেন্ড পাবো। তার মানে আমি পৃথিবী থেকে কত মাপবো, আমি পৃথিবী থেকে মাপবো হচ্ছে আমার 24 সেকেন্ড সময় গেছে, 24 মিনিট হবে, এটা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 24 মিনিট হবে। আমি পৃথিবী থেকে দেখব যে আমার ঘড়িতে সময় 24 মিনিট, আর যিনি মহাকাশে ভ্রমণ করতেছিলেন ওনার কাছে হচ্ছে 10 মিনিট। তাহলে আমার কাছে কি সময়টা বেড়ে গেছে, এটা হচ্ছে সময় প্রসারণ। আচ্ছা, এখন এই যে ঘড়িতে তার সময়, তাহলে চলমান ঘড়িতে কি হচ্ছে, যে ব্যক্তিটা মহাকাশযানে চলতেছে তার ঘড়ি হচ্ছে ধীরে চলতেছে। তাহলে আমাদের হৃৎপিণ্ড হচ্ছে এই ঘড়ির মতো, যখন কোনো ব্যক্তি যদি কোনো মহাকাশযানে যায়, দ্রুত গতিতে মহাকাশযানে যায়, তাহলে স্বাভাবিকভাবে তারও তখন যেহেতু ঘড়িতে সময় কম যাচ্ছে, ঘড়িটা যেহেতু হৃৎপিণ্ডের মতো, তার হৃৎপিণ্ডের কম্পনটা কিন্তু পৃথিবীতে যে ব্যক্তি আছে তার সাথে কম হবে, তার শ্বাস প্রশ্বাসও সে পৃথিবীতে যে ব্যক্তি আছে তার সাথে শ্বাস প্রশ্বাস সে কম নিবে এবং তার
ঘড়িতে যদি সময় কম যাচ্ছে তার হৃৎপিণ্ডেও কম গতিতে চলবে, আমার চাইতে তার হচ্ছে কম গতিতে চলবে, এবং দেখা যাবে তার বয়স হচ্ছে কম, যে পৃথিবীতে আছে তার বয়স হচ্ছে বেশি। আমরা যে টুইন প্যারাডক্স, যমজ ভাই, একটা উদাহরণ বলতে পারি যে এক যমজ ভাই, এক ভাই যদি মহাকাশ যানে 0.9c বা এরকম বেগে, আলোকের বেগের কাছাকাছি বেগে যায় এবং কিছু বছর পরে সে যদি ফিরে আসে, তাহলে পৃথিবীতে যে ব্যক্তিটা থাকবে তার বয়সটা হবে, যে ব্যক্তি ঘুরে এসেছে তার বয়সের চেয়ে বেশি, তার কারণ সে সময় হচ্ছে বেশি মাপবে। আর যে ব্যক্তি মহাকাশযানে ছিল তার কাছে বয়সটা কম মনে হবে। তাহলে যমজ ভাইয়ের এই পৃথিবী মহাকাশযানে কিছুদিন ঘুরে আসার পরে একজনের বয়স আর একজনের বয়সের চেয়ে কম বেশি হবে। আচ্ছা, তো এই সময় প্রসারণের একটা উদাহরণ আমরা মিয়নের ক্ষেত্রে আমরা দিতে পারি। পরীক্ষালব্ধ ফলাফল মিয়ন, সময় প্রসারণের ক্ষেত্রে পরীক্ষালব্ধ ফলাফল তার একটা মিয়নের একটি প্রমাণের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো, পায়নের পরীক্ষার মাধ্যমে সময় প্রসারণের পায়নের একটি পরীক্ষালব্ধ ফলাফল, স্লাইডে সময় প্রসারণে পায়নের একটি পরীক্ষালব্ধ ফলাফলের হতে আমরা এর সত্যতা প্রমাণ করতে, সত্যতা পাওয়া যায়, বা সত্যতা পায়নের পরীক্ষা দ্বারা এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। পায়ন একটি ক্ষণস্থায়ী মৌলিক কণিকা, বলা হচ্ছে পায়ন একটি ক্ষণস্থায়ী মৌলিক কণিকা, এর গড়ায়ু বলা হচ্ছে 26 গুণন 10⁻⁹ সেকেন্ড। পায়ন হচ্ছে একটি ক্ষণস্থায়ী মৌলিক কণিকা, তার খুব দ্রুত সে ক্ষয় হতে থাকে এবং এর গড়াই হচ্ছে 26 গুণন 10⁻⁹ সেকেন্ড। তো পরীক্ষা করে দেখা গেছে যে পায়ন যদি বলা হচ্ছে, পায়নের বেগ যদি 0.913 এত মিটার পার সেকেন্ড, পায়ন যদি এত আলোর দ্রুতির এত গুণ, আলোর দ্রুতির পায়ন যদি এত 0.913c এই গতিতে যদি যায়, তাহলে ক্ষয়ের পূর্বে সে গড়ে দূরত্ব অতিক্রম করে এত মিটার। তাহলে কি বললাম যে পায়নের হচ্ছে গড়ায়ু 26 গুণন 10⁻⁹ সেকেন্ড। এখন পায়ন যদি পরীক্ষা করে দেখা গেছে পায়ন যদি 0.913c এই গতিতে যায়, তাহলে ক্ষয়ের পূর্বেই সে 17.4 মিটার এত দূরত্ব অতিক্রম করে। তাহলে গতিশীল অবস্থায় পায়নের গড়ায়ুটা কত হবে? গতিশীল অবস্থাকে আমরা লিখতে পারি এটা, আর এটা হচ্ছে T0 স্থির অবস্থায়। তাহলে গতিশীল অবস্থায় পায়নের গড়ায়ু হবে হচ্ছে D/V সমান হচ্ছে এত ভাগ হচ্ছে 0.913c, আচ্ছা এত মিটার। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 63.5 গুণন 10⁻⁹ সেকেন্ড। তাহলে কি বললাম যে পায়নের গড়ায়ু, স্থির অবস্থায় এর গড়ায়ু হচ্ছে কত? 26 গুণন 10⁻⁹ সেকেন্ড। পায়ন যদি এত দ্রুতিতে গতিশীল যদি হয় এবং সে ক্ষয়ের পূর্বে এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে গতিশীল অবস্থায় তার গড়ায়ু কত হচ্ছে? 63.5 গুণন 10⁻⁹ সেকেন্ড, যেটা তার স্থির অবস্থার সাথে গতিশীল অবস্থা হচ্ছে গড়ায়ুটা বেশি হবে, স্থির অবস্থার সাথে গতিশীল অবস্থায় গড়ায়ুটা বেশি হবে। এটা হচ্ছে সময় বিলম্বন। স্লাইড একটু দেখাও। তাহলে আমরা বলতে পারি, দেখো স্লাইডে খেয়াল করো, যে পায়ন একটি ক্ষণস্থায়ী মৌলিক কণিকা, এর গড়ায়ু 26 গুণন 10⁻⁹ সেকেন্ড। পরীক্ষার সাহায্যে দেখা গেছে পায়ন যদি 0.913c মানে আলোকের বেগ দ্রুতিতে গতিশীল হলে ক্ষয়ের পূর্বে গড়ে 17.4 মিটার দূরত্ব অতিক্রম করে। সুতরাং গতিশীল অবস্থায় এর গড় আয়ু দূরত্ব ভাগ হচ্ছে বেগ করলে আমরা সময় পাই, গড় আয়ু হচ্ছে 63.5 গুণন 10⁻⁹ সেকেন্ড, যা স্থির অবস্থায় ছিল কত? 26 গুণন 10⁻⁹ সেকেন্ড, আর গতিশীল অবস্থায় দাঁড়াচ্ছে 63। তার মানে কি গতিশীল অবস্থায় তার গড়ায় হচ্ছে বেশি। তাহলে গতিশীল অবস্থায় যদি গড়ায় বেশি, এটাকে বলা হচ্ছে সময় বিলম্বন। সময় বিলম্বনের সমীকরণ অনুযায়ী আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা 63.5 গুণন 10⁻⁷ সেকেন্ড এটাও বের করতে পারি। আচ্ছা, তাহলে সময় প্রসারণের পায়নের একটি পরীক্ষা থেকে আমরা সময় প্রসারণের সত্যতা দেখতে পাই। আচ্ছা, এবার একটা আমরা অঙ্ক করব। আমরা গতদিন টি সমান হচ্ছে T0 ভাগ √1 - v² ভাগ c², এটা আমরা গতদিন প্রমাণ দেখেছিলাম। আজকে আমরা ওই সূত্রের সাহায্যে একটা অঙ্ক দেখব। এখন এখানে দেখতে হবে, আমি একটা কথা বলেছিলাম যে যে কাঠামোতে ঘটনাটা সময় ঘটবে বা যে কাঠামোতে আমরা সময়টা হিসাব করতেছি, সেখানে হচ্ছে T0, আর যেখান থেকে আমরা দেখতেছি যে ঘটনাটা চলমান সেটা হচ্ছে আমরা কি টি বলবো। তাহলে যে কাঠামোতে সময় স্থির, যে কাঠামোতে ঘটতেছে সেখানে তার কাছে কিন্তু এটা স্থির, আর যে দূর থেকে দেখতেছে যে ওইটা ভি বেগে চলতেছে তার কাছে এটা হচ্ছে চলমান সময়।
তাহলে দেখো স্লাইডে দেখো একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে বলা হচ্ছে যে 1.8 গুণ 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসেবে তিনি 30 বছর এটা মহাকাশে কাটিয়ে এলেন, তার বয়স কত হবে? আচ্ছা, এখন বলা হচ্ছে যে 25 বছর বয়সে এসে গেছে, তাহলে আমি 25 বছর বয়সটা বাদ দিলাম, আমি ঘটনা যেখান থেকে শুরু হলো সেখান থেকে আমি হিসাব করব। আচ্ছা, তাহলে 25 বছর বয়সে সে এত বেগে গেল, তাহলে পৃথিবীর হিসেবে তিনি এত বছর সময় কাটিয়ে এলেন। এখানে পৃথিবীর হিসেবে তিনি 30 বছর সময় কাটিয়ে, এখানে টি হবে না টি নট হবে, এটা হচ্ছে বোঝার বিষয়। তাহলে দেখো পৃথিবীর হিসেবে তিনি, মানে আমি পৃথিবী থেকে দেখতেছি আর আমার বন্ধু হচ্ছে মহাকাশযানে চলে যাচ্ছে, তাহলে আমি যে পৃথিবী হিসেবে দেখতেছি সে বিবেগে যাচ্ছে, তাহলে আমি যেটা দেখবো আমার কাছে কি চলমান, 30 বছর কি আমার কাছে চলমান, তাহলে এই চলমান সময়টাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? টি দ্বারা প্রকাশ করব। তাহলে অবশ্যই এটা হচ্ছে টি সমান হচ্ছে 30 ইয়ার। টি এর মানটা অবশ্যই 30 বছর হবে, মানে পৃথিবীতে অবস্থানরত যে বন্ধু বা যে আছেন সে যে সময়টা মাপতেছেন সেটা অবশ্যই তার কাছে চলমান সময়। তাহলে চলমান সময় হচ্ছে টি সমান হচ্ছে 30 বছর। আচ্ছা, এখন ভি দেওয়া আছে কত? 1.8 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা সূত্র জানি কি? আমরা জানি লিখবো এখানে, আমরা জানি ওই সূত্রই, টি নট সমান হচ্ছে √1 - v²/c²। তাহলে এখান থেকে আমরা যদি টি সমান যদি আমরা লিখি, সরি টি নট সমান হচ্ছে টি √1 - v²/c²। এখানে যদি আমরা বসে দেই তাহলে দেখো টি এর মান কত? 30, আর এখানে আমরা হচ্ছে বসে দিব 1 - ভি এর মান হচ্ছে 1.8 গুণন 10⁸ ভাগ হচ্ছে সি এর মান 3 গুণন 10⁸। এখানে যদি আমরা বসে দেই স্কয়ার আছে সমান, আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে মানটা পাবো হলো, যদি আমরা ক্যালকুলেশন করি 24 বছর সময় পাবো। ক্যালকুলেশন করলে আমরা 20 ইয়ার সময় পাবো। তাহলে যে ব্যক্তিটা পৃথিবীতে ছিল সে ব্যক্তি দেখলো সে 30 বছর পর এসছে, কিন্তু যে ব্যক্তি মহাকাশযানে ছিল অবশ্যই তার ঘড়ি কম চলেছে, তাহলে সে কম সময় দেখবে, তার কাছে দেখছি আমরা সে 24 বছর সে অতিক্রম করেছে যে মহাকাশযানে ছিল। তাহলে মহাকাশযানে যেহেতু 25 বছর বয়সে গেছে, তাহলে তার কাছে তার বয়স কত হবে? মহাকাশযানের বয়স তাহলে হবে হচ্ছে, সে 25 বছর বয়সে যেহেতু গেছে তাহলে তার বয়স হবে 25 বছর প্লাস হচ্ছে 24 বছর সমান হলো 49 বছর। তাহলে ওই মহাশূন্যচারীর বয়স হবে হচ্ছে 49 বছর, এবং যে ব্যক্তি পৃথিবীতে ছিল তার কাছে বয়স হবে হচ্ছে 30 আর 25 55 বছর। যে ব্যক্তি পৃথিবী থেকে দেখেছে তার বয়স হবে 55 বছর, আর যে ব্যক্তি মহাশূন্যযানে ঘুরে আসছে তার কাছে বয়স হবে হচ্ছে 49 বছর। তাহলে আমরা কোনটা টি এবং কোনটা টি নট হচ্ছে এটা একটু বুঝতে হবে। একটা উদ্দীপক দেখো, খেয়াল করো, আমরা যদিও সময় প্রসারণ গত ক্লাসে দেখেছিলাম, একটা উদ্দীপক এখন আমরা দেখব। স্লাইডে যাও। হ্যাঁ, বলা 40 মিটার দৈর্ঘ্যের একটি মহাকাশযানে চড়ে জলি নামের এক আমেরিকান ভদ্র মহিলা, মহাকাশযানটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, 4 আলোকবর্ষ দূরের একটি গ্রহে 0.9 সি বেগে যাবেন এবং ফিরে আসবেন। তাহলে 4 আলোকবর্ষ দূরের একটি গ্রহে 0.9 সি বেগে যাবেন এবং ফিরে আসবেন। তার যমজ বোন সেলি পৃথিবী থেকে ঘটনাটি প্রত্যক্ষ করলেন। তার মানে একজন যাচ্ছে মহাকাশযানে চড়ে যাচ্ছে জলি, আর সেলি হচ্ছে পৃথিবী থেকে ঘটনাটা দেখতেছে। যে মহাকাশে যাচ্ছিল তার দৈর্ঘ্যটা হচ্ছে 40 মিটার এবং সে গেল হচ্ছে 4 আলোকবর্ষ দূরে, এবং সে কত বেগে গেল? 0.9 সি বেগে যাবেন এবং ফিরে আসবেন। তাহলে গেল এবং হচ্ছে ফিরে আসলো, তাহলে কত আলোকবর্ষ গেল? 8 আলোকবর্ষ, 4 দুগুণী 8 আলোকবর্ষ দূরে তার টোটাল অতিক্রান্ত দূরত্বটা হবে। আচ্ছা, তার যমজ বোন সেলি পৃথিবী থেকে ঘটনাটি প্রত্যক্ষ করলেন। বলছে সেলির নিকট মহাকাশযানটির দৈর্ঘ্য কত মনে হবে? সেলি কোথায় ছিল? সেলি ছিল পৃথিবীতে, আর মহাকাশযানটি ছিল গতিশীল অবস্থায়। তাহলে সেলির কাছে যে দৈর্ঘ্যটা হবে সেটা কি? গতিশীল দৈর্ঘ্য। তাহলে আমরা ক নাম্বারে যদি করি, এখানে আমরা লিখব হচ্ছে যে মহাকাশযানটির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ছিল হচ্ছে L0 সমান পাবো আমরা হচ্ছে 40 মিটার।
40 মিটার। আচ্ছা, বেগটা ছিল কত? ভি এর মানটা ছিল হচ্ছে 0.9 সি। এত বেগে সে গেছে, এত বেগে সে গেছে। আচ্ছা, এখন শেলির কাছে মহাকাশের দৈর্ঘ্য কত হবে? এল সমান হচ্ছে হট। তার কারণ শেলি হচ্ছে যে পৃথিবী যাই দেখতেছে, তার কাছে অবশ্যই এটা গতিশীল দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি এল সমান হচ্ছে এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। তাহলে সমান আমরা লিখব হচ্ছে 40 মিটার রুট ওভার 1 মাইনাস ভি এর মানটা হচ্ছে 0.9 সি, নিচে হচ্ছে সি, এটা হচ্ছে আমরা স্কয়ার করব, সমান পাবো হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে একটা মান পাবো, যে মানটা আসবে সেটা হলো 44 মিটার। তাহলে শেলির কাছে যে পৃথিবীতে ছিল, শেলির কাছে তার বয়সটা হবে, তার দৈর্ঘ্যটা হবে 17.44 মিটার। যে পৃথিবীতে ছিল শেলি, তার কাছে ওই যানটার দৈর্ঘ্য হবে হচ্ছে 17.44 মিটার। আচ্ছা, আগে স্লাইডে যাও। তাহলে এটা খুব সোজা যে শেলির নিকট মহাকাশের দৈর্ঘ্য কত মানে অবশ্যই শেলির কাছে মহাকাশের দৈর্ঘ্য হচ্ছে গতিশীল অবস্থায় ছিল, এই জন্য উনি এল মাপবে। আচ্ছা, এই ভ্রমণের ফলে খ নম্বরে বলছে যে এই ভ্রমণের ফলে জলি যমজ বোন শেলি অপেক্ষা কত বছরের ছোট বা বড় হবে। তাহলে এই ভ্রমণের ফলে জলি যমজ বোন শেলি অপেক্ষা কত বছরের ছোট বা বড় মনে হবে। জলি ছিল কি অবস্থায়? গতিশীল অবস্থায়, সে মহাকাশযানে চড়ে যাচ্ছিল, আর শেলি হচ্ছে পৃথিবীতে ছিল। অবশ্যই এখানে আমরা যে সূত্র টি সমান হচ্ছে টি নট বা রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার, এই সূত্র অনুযায়ী অবশ্যই জলির বয়সটা হচ্ছে কম হবে। জলি যেহেতু গতিশীল অবস্থায় ছিল, তার বয়সটা হচ্ছে অবশ্যই কম হবে। তাহলে আমরা এখন একটা পরীক্ষার মাধ্যমে বা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এটা বের করে দেখবো বা গাণিতিকভাবে ব্যাখ্যা করব কিভাবে হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা ওখান থেকে বুঝে নেব যে জলের বয়সটা অবশ্যই কম হবে। আচ্ছা, খ নম্বরে বলছে বলা হচ্ছে যে মহাকাশযানে যে গেল এবং আসলো, তাহলে মহাকাশযান যেতে এবং আসতে মোট কত দূরত্ব অতিক্রম করতেছে? মোট দূরত্ব এর সমান হচ্ছে ভিটি। আচ্ছা, এই সমান হচ্ছে ভিটি। তাহলে এখানে হচ্ছে এর সমান ভিটি মানে হচ্ছে 4 আলোকবর্ষ, বলা হচ্ছে 2 গুণন 4 লাইট ইয়ার। এই দূরত্বটা আমরা এখানে এর সমান ভিটি না নিই, যেহেতু ওখানে বলে দিচ্ছে আমাদের যে 4 আলোকবর্ষ দূরে। তাহলে 4 আলোকবর্ষ কত হবে? যে 4 লাইট ইয়ার, এবং যাবে এবং আসবে এই কারণে 2 দ্বারা গুণ করছি। তাহলে এর সমান হচ্ছে 2 গুণন 4 লাইট ইয়ার বা আলোকবর্ষ। আচ্ছা, এখন সমান আমরা লিখতে পারি, এখানে আমরা লিখি দূরত্ব এর সমান হচ্ছে এটা। তাহলে মোট দূরত্ব হচ্ছে এর সমান হচ্ছে 2 গুণন 4 লাইট ইয়ার। 4 লাইট ইয়ার 4 আলোকবর্ষ দূরে, এবং হচ্ছে যে যাবে এবং আসবে জন্য 2 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে খেয়াল করো, এখন এখানে লাইট ইয়ার 1 আলোকবর্ষ সমান কত? আলো 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে লাইট ইয়ার বা আলোকবর্ষ বলতেছি। তাহলে আলো 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে হচ্ছে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 1 বছরে কত করবে? সেটা হচ্ছে টোটাল দূরত্ব। তাহলে এখানে আমরা লিখব 2 গুণন 4 গুণন হচ্ছে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড গুণন হচ্ছে 60 গুণন হচ্ছে 60 গুণন হচ্ছে 24 গুণন হচ্ছে 365 এত মিটার। এখানে আমরা কি করলাম যে 4 লাইট ইয়ারকে আমরা করলাম যে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেই টোটাল দূরত্বটা। তাহলে আলো 1 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে 1 বছরে কত হচ্ছে? 1 বছরে 365 দিন, আর 24 ঘন্টা হচ্ছে 1 দিন, 60 মিনিট 1 ঘন্টা, 60 মিনিট 1 ঘন্টা, আর 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট। টোটালটা যদি আমরা করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা মানটা পাবো হচ্ছে 7.57 গুণন 10⁸ মিটার, 10⁻16 মিটার, এত মিটার। তাহলে টোটাল যে মোট দূরত্ব সে যাচ্ছে, টোটাল যে দূরত্বটা যাচ্ছে, সেই টোটাল দূরত্বটা হচ্ছে 7.57 গুণন
16 মিটার। আচ্ছা, গ্রহে গেল এবং ফিরে আসলো, তাহলে মহাকাশের মোট দূরত্ব হচ্ছে এত অতিক্রম করতেছে, মোট দূরত্ব। আচ্ছা, এখন খেয়াল করো যে মহাশূন্যের সাপেক্ষে জলের এই দূরত্ব অতিক্রান্তের সময় জলই কোথায় আছে? মহাকাশযানে আছে। তাহলে মহাশূন্য যানের সাপেক্ষে জলের এই দূরত্ব অতিক্রমের সময়, তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে, এটা মুছে দেই, এটা অবশ্যই খ নাম্বার। মহাশূন্য যানের সাপেক্ষে জলের এ দূরত্ব অতিক্রমের সময়, এটাকে আমরা, আচ্ছা এখানে আমরা টি নট কেন লিখতেছি? যে মহাশূন্যের সাপেক্ষে জলের অতিক্রান্ত দূরত্ব, জলই কি মহাকাশ জানেই আছে, তার কাছে এই ঘটনাটা হচ্ছে স্থির ঘটনা, এই কারণ হচ্ছে টি নট দ্বারা প্রকাশ করছি। সমান লিখবো হচ্ছে এইচ ভাগ হচ্ছে ভি। এইচ এর মান আমরা পাইলাম হচ্ছে 7.57 গুণন 10⁻16 মিটার, আর ভি এর মান ছিল কত? ওখানে ভি এর মানটা ছিল 0.9 গুণন 3 গুণন 10⁻8। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, মানটা পাবো হলো 8.88 ইয়ার। তাহলে জলির কাছে এই সময়টা হবে হচ্ছে কত? যে মহাকাশযানে ছিল যে জলি, তার কাছে সময়টা হবে 8.88 ইয়ার। আচ্ছা, এখন শেলি যে পৃথিবীতে যে ছিল তার কাছে এই সময়টা কত মান হবে? শেলির সাপেক্ষে গতিশীল এই দূরত্ব, শেলির সাপেক্ষে এ দূরত্ব অতিক্রমের সময়টা হবে, আমরা শেলির সাপেক্ষে দূরত্ব অতিক্রমের সময়টা যদি টি হয়, তাহলে টি সমান আমরা জানি টি নট ভাগ √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখন আমরা টি নটের মান জানি 8.88 ভাগ হচ্ছে √1 মাইনাস, এখানে 0.9 ভাগ 9c ভাগ হচ্ছে স্কয়ার, 0.9c বেগে গেছিল। তাহলে আমরা যদি মান বসে দেই, তাহলে এখানে টি এর মানটা পাবো হচ্ছে তাহলে টি এর মানটা পাচ্ছি হচ্ছে 20.37 মিটার, সরি ইয়ার। তাহলে পৃথিবীতে যে ব্যক্তি ছিল শেলি, তার কাছে এই দূরত্বটা বা সরি এই দূরত্ব অতিক্রমের সময়টা মনে হবে কত? 20.37 ইয়ার। আর শেলির কাছে, জলির কাছে কত? মানে যে ব্যক্তি নভোযানে গতিশীল ছিল তার কাছে হচ্ছে 8.88 ইয়ার। আর যে ব্যক্তি পৃথিবীতে ছিল তার কাছে অবশ্যই সময় বেশি মনে হবে, 20.37 ইয়ার। তাহলে জলির বয়স, তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি তাহলে জলের বয়স কম হবে সমান 37 বিয়োগ হচ্ছে 8.88 সমান, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে জলের বয়স তার যমজ বোন অপেক্ষা এত বছর কম হবে। তাহলে তোমরা একটু প্রথম থেকে আবার দেখো যে 40 মিটার দৈর্ঘ্যের একটি মহাকাশযানে চড়ে, এখানে একটু আসো, হ্যাঁ এটা স্লাইডটা একটু দেখো, হ্যাঁ আচ্ছা, একটি মহাকাশযানে চড়ে জলির নামের এক ভদ্র মহিলা 4 আলোকবর্ষ দূরে একটি গ্রহে এত বেগে যাবেন, 0.9c বেগে যাবেন এবং ফিরে আসবেন। তার যমজ বোন শেলি পৃথিবী থেকে ঘটনাটি প্রত্যক্ষ করলেন। শেলির নিকট মহাকাশযানের দৈর্ঘ্য কত হবে এটা তোমরা সবাই পারবা। এই ভ্রমণের ফলে জলি যমজ বোন শেলি অপেক্ষা কত বছরের ছোট বা বড় হবে? জলি অবশ্যই তার কাছ থেকে ছোট হবে। এবং এটা কিভাবে করবো, যে সে টোটাল কত দূরত্ব গেল এবং ফিরে আসলো সেই দূরত্বটাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে মহাযানের সাপেক্ষে জলের দূরত্ব, যেহেতু সে মহাযানে ওখানেই ছিল, চড়েছিল, তার কাছে সময়টা কি স্থির সময়, তাহলে সে হচ্ছে টি নট সমান হচ্ছে এইচ ভাগ ভি। এখানে আমরা ক্যালকুলেশন করে 8.88 পাবো জলের বয়স। আর
পৃথিবীতে যে ছিল শেলি তার সাপেক্ষে এই বয়সটা হবে হচ্ছে 20.37 ইয়ার। তাহলে এই ভ্রমণের ফলে জলির বয়স তার যমজ বোন শেলি অপেক্ষা 11.49 বছর কম হবে। এটা হচ্ছে এই উদ্দীপকের সমাধান। তোমরা দেখবা এই উদ্দীপকগুলো প্রায় এভাবে যদি এই চ্যাপ্টার থেকে মানে এখান থেকে থাকে এই সময় প্রসারণের ক্ষেত্রে, তাহলে এভাবে থাকে বিষয়গুলো। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে ভরের আপেক্ষিকতা। তাহলে আমরা দেখলাম যে আপেক্ষিকতার ভিতরে দৈর্ঘ্য সংকোচন, সময় প্রসারণ এবং হচ্ছে দুটো দেখেছি। এখন আমরা দেখব হচ্ছে ভরের আপেক্ষিকতা। তাহলে ভরের আপেক্ষিকতা কি বলা হচ্ছে যে আমরা চিরায়ত বলবিদ্যাতে বলা হচ্ছে ভর হচ্ছে স্থির বা পরম, কিন্তু রিলেটিভিটিতে বা আপেক্ষিকতায় কিংবা মডার্ন ফিজিক্সে বলা হচ্ছে ভর হচ্ছে পরম নয় বা ধ্রুবক নয়, ভর হচ্ছে আপেক্ষিক। ভর বৃদ্ধি পায়, ভর হচ্ছে কি বৃদ্ধি পায়। তাহলে বস্তু যদি চলমান অবস্থায় থাকে, বস্তুর বেগ যদি বৃদ্ধি পায়, বস্তুর ভর হচ্ছে পরিবর্তন হয়। বস্তুর বেগ যদি বাড়ে, বস্তুর ভর তত হচ্ছে বেড়ে যায়। যদি কোনো পর্যবেক্ষক সাপেক্ষে কোনো বস্তুর যদি কোনো আপেক্ষিক বেগে থাকে, তাহলে পর্যবেক্ষকের সাপেক্ষে ওই বস্তুর হচ্ছে ভরটা হচ্ছে বেড়ে যায়। এটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। পর্যবেক্ষক সাপেক্ষে কোনো বস্তু যদি বিবেগে গতিশীল হয়, স্লাইড একটু যাও, তাহলে খেয়াল করো যে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব মতে কোনো বস্তুর ভর ধ্রুবক না আপেক্ষিক, বস্তুর বেগ বৃদ্ধির সাথে ভর বৃদ্ধি পায়। বস্তুর বেগ যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে ভর হচ্ছে বৃদ্ধি পেতে থাকবে। পর্যবেক্ষক সাপেক্ষে কোনো বস্তু যদি বিবেগে গতিশীল হয়, মানে একজন পর্যবেক্ষক যাচ্ছে, তার সাপেক্ষে একটা বস্তু যদি বিবেগে গতিশীল হয়, তাহলে এই গতিশীল অবস্থায় ভর নিশ্চল অবস্থায় ভরের চেয়ে 1/√1 - v² গুণ বেশি হবে। কি বললাম যে কোনো পর্যবেক্ষক সাপেক্ষে কোনো বস্তু যদি বিবেগে গতিশীল হয়, তাহলে গতিশীল অবস্থায় ভর বস্তু নিশ্চল অবস্থায় ভরের চেয়ে, একটা বস্তু নিশ্চল অবস্থায় ভর মাপলো আর যদি গতিশীল অবস্থায় ভর মাপে, তাহলে নিশ্চল অবস্থায় ভরের চেয়ে কত গুণ বেশি হবে? 1/√1 - v²/c²। ভরটা বেশি হবে কত? 1/√1 - v²/c²। পর্যবেক্ষক সাপেক্ষে কোনো বস্তু যদি বিবেগ গতিশীল হয়, তাহলে এই গতিশীল অবস্থার ভর বস্তুর নিশ্চল অবস্থার ভরের চেয়ে 1/√1 - v²/c² গুণ বেশি হবে। এই ঘটনাটাকে বলছে ভরের আপেক্ষিকতা। তার মানে হচ্ছে ভর হচ্ছে ধ্রুবক নয়, ভরের কম বেশি হয়। বস্তু যদি চলমান অবস্থা হয়, তাহলে বস্তুর হচ্ছে ভর বৃদ্ধি পায়। তাহলে বস্তু যদি প্রায় আলোকের বেগের কাছাকাছি, বস্তুর ভর বেগ বাড়তে পারছে আলোকের বেগের যদি কাছাকাছি হয়, তাহলে দেখা যাবে যে বস্তুর হচ্ছে ভর বেড়ে যায়। বলা হচ্ছে আলোকের বেগের 1 হলে ভর প্রায় 0.5 গুণ বেশি হয়। আবার যদি দেখা যায় যে আলোকের বেগের 90% বেগে যদি হয়, তাহলে দেখা যাবে যে প্রায় 100 ভাগের বেশি হচ্ছে ভর বেড়ে যায়। তাহলে ভর হচ্ছে ধ্রুবক নয়, ভর হচ্ছে বৃদ্ধি পায় বা আপেক্ষিক নয়। এটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। আমরা এখন এই যে ভরের আপেক্ষিকতা দেখব যে এখানে হচ্ছে কি যে পদার্থের যে কণাগুলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন, এই কণাগুলো আলোকের বেগের প্রায় কাছাকাছি চলতেছে, এগুলোর ভর হচ্ছে বৃদ্ধি পায়। এগুলা আমরা আপেক্ষিকতা সূত্রের সাহায্যে এগুলা পরীক্ষা নিরীক্ষা করবো, কিন্তু আমাদের সাধারণ যে ফিজিক্সের সূত্র, নিউটনের বলবিদ্যা, এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারি না। আচ্ছা, তো এখন আমরা ভরের যে আপেক্ষিকতা সেই সমীকরণটা এখন বের করবো। যেমন আমরা দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ বের করলাম, তারপর হচ্ছে সময় প্রসারণের সমীকরণ বের করলাম। আমরা এখন সেই বিখ্যাত ভরের আপেক্ষিকতার সমীকরণ, যেই m সমান হচ্ছে m0√1 - v²/c²। তার মানে এই ভরটা হচ্ছে এই ভরের চাইতে কত গুণ বেশি? 1/√1 - v²/c² এত গুণ হচ্ছে বেশি হবে। তার মানে হলো যে চলমান ভরটা হচ্ছে স্থির ভরের চাইতে 1/√1 - v²/c² এই পরিমাণ বেশি হবে। এটা আমাদেরকে হচ্ছে বের করতে হবে সমীকরণ। আচ্ছা, খেয়াল করো, এখন এটা বের করার আগে আমরা দুইটা কাঠামো নিব। সেই কাঠামোতে এটা ধরে নিলাম যে পূর্বের মতো, আবার আগের মতো, এটা হচ্ছে এক্স, ওয়াই, জেড, এটা হচ্ছে এস কাঠামো। আবার আর একটা কাঠামো নিলাম হচ্ছে, এটা উপরে লিখলাম একটু, এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা হচ্ছে জেড ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে এস ড্যাশ কাঠামো। তাহলে কি বললাম যে দুইটা কাঠামো হচ্ছে, একটা এস কাঠামো আর একটা হচ্ছে এস ড্যাশ কাঠামো। এই এস ড্যাশ কাঠামোটা হচ্ছে
এস কাঠামোর চাইতে ভি বেগে গতিশীল। খেয়াল করো এখানে যে দুইটা কাঠামো হচ্ছে এস এবং হচ্ছে এস ড্যাশ। এস ড্যাশ কাঠামো এস কাঠামোর চাইতে হচ্ছে ভি বেগে গতিশীল। এই দুই কাঠামোতে দুইজন ব্যক্তি দুইটা বল বা দুইটা কণার স্থিতিস্থাপক সংঘর্ষ পর্যবেক্ষণ করবে। কি বলতেছি যে এই এস ড্যাশ কাঠামোটা ভি বেগে এস কাঠামোর সাথে গতিশীল এবং দুই কাঠামোতে দুইজন ব্যক্তি আছে। এই দুই ব্যক্তি তাদের কাছে দুইটা বল আছে এবং বল দুইটার হচ্ছে ভর সমান, বল দুইটার ভর সমান এবং তারা দুই কাঠামো থেকে ওই বল দুইটার একজন উপর থেকে ছেড়ে দিবে, একজন নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করবে এবং তারা হচ্ছে তাদের যে স্থিতিস্থাপক সংঘর্ষ হবে সেই সংঘর্ষটা হচ্ছে পর্যবেক্ষণ করবে। এবং ছাড়ার আগের মুহূর্তে এস কাঠামোতে ওই বলটার ছাড়ার পূর্বের মুহূর্তে এস কাঠামোতে ধরে নাম যে বলটা আছে সেটা হচ্ছে এ বল, আর এস ড্যাশ কাঠামোতে যে বলটা আছে সেটা হচ্ছে বি বল। তাহলে ছাড়ার পূর্ব মতে এস কাঠামোতে এ বলটা স্থির এবং এস ড্যাশ কাঠামোতে বি বলটা হচ্ছে স্থির। যখন এস ড্যাশ কাঠামোটা এস কাঠামোর উপর দিয়ে চলে যাবে, কি বললাম, যখন এস ড্যাশ কাঠামোটা এস কাঠামোর উপর দিয়ে যখন চলে যাবে সেই মুহূর্তে করবে কি, এস কাঠামো আর এ বলটাকে উপরের দিকে নিক্ষেপ করবে এবং এস ড্যাশ কাঠামো থেকে বি বলটাকে নিচের দিকে ফেলে দিবে। তার মানে হলো যে এটা হচ্ছে বি বল, এটাকে ছেড়ে দিল, আবার এ বল এটাকে হচ্ছে উপরের দিকে নিক্ষেপ করলো। ধরে নিলাম যে এদের দূরত্বটা হচ্ছে ওয়াই দূরত্ব। খেয়াল করো যে বি কাঠামোতে আছে সে উপর থেকে একটা বলকে ছেড়ে দিল নিচের দিকে এবং যে এ কাঠামোতে আছে সে একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করলো। তাহলে নিক্ষেপের আগের মুহূর্তে এই বল দুই কাঠামোতে স্থির ছিল। আচ্ছা, এখন এস কাঠামোর ব্যক্তির কাছে যে বলটা এস কাঠামো থেকে যে ব্যক্তি বলটা পাঠিয়েছে তার কাছে বলের ভর হচ্ছে এম এ, বেগ হচ্ছে ভি এ। তার মানে এস কাঠামোর যে ব্যক্তি আছে সেই বলের ভরটা হচ্ছে এম এ এবং সে যে উপর দিকে নিক্ষেপ করছে সেই নিক্ষেপের বেগটা হচ্ছে ভি এ। এস ড্যাশ কাঠামোর কাছে বলটার ভর হচ্ছে, যেহেতু একটা ড্যাশ দ্বারা প্রকাশ করছি, বলটার ভর হচ্ছে এম বি ড্যাশ, বেগ হচ্ছে ভি বি ড্যাশ। আবার বলি যে এস কাঠামো সেই যে বলটা নিক্ষেপ করেছে তার কাছে বলটার ভর ছিল হচ্ছে এম এ এবং বেগ হচ্ছে সে ভি এ বেগে নিক্ষেপ করেছে। তার মানে এটা হচ্ছে ভি এ বেগে নিক্ষেপ করেছে। এস ড্যাশ কাঠামোর যে ব্যক্তি তার কাছে বলটার ভর হচ্ছে এম বি ড্যাশ এবং সে নিক্ষেপ করেছে হচ্ছে বলটাকে ভিভি ড্যাশ বেগে, ভিভি ড্যাশ বেগে সে নিচের দিকে নিক্ষেপ করেছে। খেয়াল করো এস কাঠামো থেকে যখন ওই বলটা এস কাঠামো থেকে যখন এই বলটাকে দেখবে যে নিচের দিকে নামতেছে তার কাছে এস কাঠামো থেকে বেগ মনে হবে হচ্ছে ভিভি। কি বললাম যে এস কাঠামো থেকে যে ব্যক্তি আছে সেই ব্যক্তিটা যেহেতু এটা চলমান অবস্থায় আছে, ভিটা হচ্ছে এটা হচ্ছে স্থির, এটা হচ্ছে ভি বেগে চলমান তার উপর দিয়ে। আচ্ছা, তার কাছে যেহেতু এটা চলমান অবস্থা আছে সে এই বেগটা দেখবে হচ্ছে ভিভি, কিন্তু এস ড্যাশ কাঠামোর ব্যক্তির বেগ কিন্তু তার কাছে স্থির, এটা হচ্ছে ভিভি ড্যাশ দেখবে, তার কাছে ভর হচ্ছে স্থির এম বি ড্যাশ দেখবে এবং তার কাছে বেগ হচ্ছে স্থির ভি বি ড্যাশ দেখবে। এস কাঠামোর কাছে তার কাছে ভর হচ্ছে স্থির এম এ, বেগ হচ্ছে ভি এ স্থির, কিন্তু যেহেতু এস কাঠামো সাপেক্ষে এস ড্যাশ কাঠামো ভি গতিশীল, সে যখন এটার বেগ দেখবে এই যে বি এর বেগটা তার কাছে হচ্ছে ভিভি মনে হবে। এবং এস ড্যাশ কাঠামোর ব্যক্তি যখন এই বেগটা দেখবে তখন দেখবে হচ্ছে ভি এ ড্যাশ। তার কারণ এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে এস কাঠামো হচ্ছে মাইনাস ভি বেগে পিছনের দিকে গতিশীল, মাইনাস এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে এস কাঠামোটা হচ্ছে মাইনাস ভি বেগে পিছনের দিকে গতিশীল। তাহলে অবশ্যই সে দেখবে হচ্ছে গতিশীল বেগ, তাহলে তার কাছে ভি এ ড্যাশ। কিন্তু এই ব্যক্তি দেখবে, যেহেতু আমি এগুলোকে হচ্ছে শুধু বি দ্বারা প্রকাশ করছি বা ড্যাশ বাদে প্রকাশ করছি, তাহলে হচ্ছে দেখবে হচ্ছে ভিবি। তাহলে আবার বলি যে এস কাঠামোর ব্যক্তির কাছে ভর হচ্ছে এম এ, তার কাছে স্থির ভর। এস কাঠামোর ব্যক্তির কাছে বেগ হচ্ছে ভি এ, স্থির বেগ। আচ্ছা, এস ড্যাশ কাঠামো থেকে তার ভরটা হচ্ছে এম বি ড্যাশ, স্থির ভর, তার বেগ হচ্ছে ভিভি ড্যাশ, স্থির বেগ। কিন্তু যখন এস ড্যাশ কাঠামো এই বলটাকে দেখতে যাবে, সরি এস কাঠামো থেকে এই বলটাকে দেখতে যাব,
তখন এই বলটা কিন্তু গতিশীল। এই গতিশীল বেগটা হচ্ছে সে মাপবে হচ্ছে ভিবি, অনুরূপভাবে এ হচ্ছে গতিশীল বলের বেগ মাপবে হচ্ছে ভি এ ড্যাশ। এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে তারা এইভাবে হচ্ছে দেখেছিলেন, এবং এই দূরত্বটা ছিল টোটাল হচ্ছে ওয়াই দূরত্ব। তাহলে এ কাঠামোর ব্যক্তি কিংবা বি কাঠামোর ব্যক্তি, সরি এস কাঠামোর ব্যক্তি কিংবা এস ড্যাশ কাঠামোর ব্যক্তি যে বল দুটো নিক্ষেপ করলো, তারা উপর থেকে কত দেখবে, কত দূরত্বে বলটা সংঘর্ষ হয়েছে। যেহেতু তাদের বেগ ছিল সমান, এই ভি এ সমান হচ্ছে ভি বি ড্যাশ। তাদের দুজনে এই যখন ছেড়েছে তার যে বেগ এবং এই যখন নিক্ষেপ করেছে তার বেগটা ছিল হচ্ছে সমান। তাহলে দুজনের বেগ যদি সমান, তাহলে অবশ্যই তারা মিডিল কোনো একটা জায়গাতে মিডিলে সংঘর্ষ হবে। তাহলে এটুকু দূরত্ব কত দূরত্বে সংঘর্ষ হবে, এটুকু হচ্ছে ওয়াই ভাগ টু দূরত্বে। তাহলে উভয় কাঠামোর ব্যক্তি দেখবে যে ওয়াই ভাগ টু দূরত্বে সংঘর্ষটা হচ্ছে, এবং তারা আবার পৃথিবীতে নিচে আবার ফিরে আসতেছে। সংঘর্ষের পরে এখানে দুইটা বল সংঘর্ষ খেয়ে আবার নিচে ফিরে আসতেছে। আচ্ছা, তাহলে খেয়াল করো যে দুই পর্যবেক্ষকে দেখবে যে ওয়াই ভাগ টু দূরত্বে সংঘর্ষ দুটা ঘটতেছে। তাহলে এস কাঠামোর সাপেক্ষে এ এর ভ্রমণকালটা কত হবে, এ এর ভ্রমণকাল টি নট সমান, তার কারণ এস কাঠামোর কাছে এটা হচ্ছে স্থির, তাহলে এটা টি নট ধরলাম। ভ্রমণকাল হচ্ছে কত, ওয়াই ভাগ টু। আচ্ছা, এখানে দূরত্ব কত হচ্ছে, এর ভ্রমণকাল মানে গেল ওয়াই ভাগ টু, আসলো আবার হচ্ছে ওয়াই ভাগ টু, ওয়াই ভাগ টু গেল আবার হচ্ছে আসলো ওয়াই ভাগ টু। তাহলে টোটাল কত দূরত্ব অতিক্রম করলো, ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই সমান হচ্ছে ভি এ, ওয়াই ভাগ ভি এ, তার বেগ ছিল ভি এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি এ সমান হচ্ছে ওয়াই ভাগ হচ্ছে টি নট। খেয়াল করো, এস কাঠামোতে এর ভ্রমণকাল হচ্ছে টি নট সমান হচ্ছে ওয়াই ভাগ ভি এ। এখানে ওয়াই কেন হলো, যে গেল এবং আসলো, টোটাল দূরত্বটা হচ্ছে ওয়াই অতিক্রম করলো। আবার এখানে ভি হচ্ছে, আমরা এখানে ক্যালকুলেশন করি, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1 দিতে পারি, 1 নম্বর সমীকরণ। এগুলো মুছে দেই। আচ্ছা, এটা মুছে দেই। আচ্ছা, এবার এস ড্যাশ কাঠামোর কাছে বি এর ভ্রমণকাল কত হবে, এস ড্যাশ কাঠামোর কাছে বি এর ভ্রমণকাল এর কাছে সময় স্থির টি নট। তাহলে এখান থেকে আমরা লিখবো হচ্ছে এও গেল হচ্ছে ওয়াই দূরত্ব এবং আসলো হচ্ছে ওয়াই দূরত্ব, টোটাল ওয়াই ভাগ টু, তাহলে টোটাল হচ্ছে ওয়াই, এবং তার বেগ কত ধরছিলাম, ভি বি ড্যাশ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। খেয়াল করো, তাহলে এর ভ্রমণকাল হচ্ছে কত, টি নট। এস ড্যাশ কাঠামোতে বি এর ভ্রমণকাল হচ্ছে টি নট, তার কারণ তার কাছে সময়টা হচ্ছে স্থির সময়। তাহলে এটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে ভি বি নট ভাগ হচ্ছে ওয়াই, টি নট সমান হচ্ছে ওয়াই ভাগ ভি বি নট। আচ্ছা, এখন আমরা বললাম যে এখানে বলতেছি যে এইটা হচ্ছে সংঘর্ষ করলো, আবার লিখি এর দূরত্ব হচ্ছে ওয়াই দূরত্ব, ভি এ এটা হচ্ছে ভি বি ড্যাশ। আচ্ছা, এটা হচ্ছে এ বল, এটা হচ্ছে বি বল। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে একটু ধরো, হ্যাঁ এখানে একটু খেয়াল করো। এখন খেয়াল করো এখানে যে এস কাঠামোর পর্যবেক্ষক হচ্ছে এ বলটা স্থিতি সংঘর্ষে ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে, সংঘর্ষে ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে এস কাঠামোর পর্যবেক্ষকের কাছে এই সমীকরণটা হবে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে। ভরবেগের সংরক্ষণ আদি ভরবেগ এবং শেষ ভরবেগটা হচ্ছে একই হবে। তাহলে এস কাঠামোর পর্যবেক্ষক সাপেক্ষে ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা লিখতে পারি, এখানে ভরবেগ তার ভরবেগ কত ছিল, কোন দিকে গেছে, ধনাত্মক অক্ষর দিকে গেছে। তাহলে ভর কত এম এ, বেগ কত ভি এ। সংঘর্ষের পূর্বে এ কাঠামো, এস কাঠামো দেখতেছে, সংঘর্ষের পূর্বে এ কাঠামোর হচ্ছে ভরবেগ এটা। বি কাঠামোর কত হবে, এখানে মাইনাস হবে কেন, যে মাইনাস অক্ষর দিকে আসতেছে। তাহলে মাইনাস এম বি ভি বি। ভিবিটা এখানে কি, ভিবিটা এস কাঠামো থেকে দেখা, বি এর যে দূরত্ব, বি এর যে বেগ এস কাঠামো থেকে দেখা, আমি এটা এস কাঠামো থেকে উল্লেখ করতেছি, এস কাঠামোর সাপেক্ষে আমি দেখতেছি, এস কাঠামো থেকে দেখতেছি যে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে এই কাঠামোর ভর হচ্ছে এত, বেগ হচ্ছে এত। এস কাঠামোর, এস ড্যাশ কাঠামোর কত, ভর কত এম বি, যেহেতু এইখান থেকে দেখতেছে এবং এস কাঠামো থেকে দেখতেছে, এবং বেগটা হচ্ছে কত ভিবি। এটা মাইনাস দেওয়ার কারণটা হলো যে সে হচ্ছে
অ অক্ষের মাইনাসের দিকে আসছে, যদি ধনাত্মক অ অক্ষ এদিকে ধরি তাহলে অ অক্ষের নেগেটিভ এই জন্য সমান। সংঘর্ষের পরে কি ঘটবে? সংঘর্ষের পরে এই কণাটা কি হবে? আবার নিচের দিকে ফিরে আসবে। তার মানে কি নিচের দিকে আসার অর্থ হলো মাইনাস হবে। তাহলে এখানে আমরা লিখবো ভি এ এম এ নিচের দিকে আসতেছে, আর সংঘর্ষের পরে বি কণাটা কি হচ্ছে? এম বি ভি বি। কেন বি লিখলাম, প্লাস দিলাম হচ্ছে, এটা আবার অ অক্ষের দিকে গেল। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এম এ ভি এ সমান হচ্ছে এম বি ভি বি। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। খেয়াল করো, তাহলে আমরা এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা পাই। ভরবেগের সংরক্ষণ সূত্র হতে ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা লিখতে পারি এটা। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণ এটা পাচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করো যে আমি এটা মুছে দেই, এখন খেয়াল করো, যদি এস কাঠামো থেকে আমরা এস কাঠামো থেকে দেখলাম যে এস কাঠামো দেখে বি এর ভ্রমণকাল যদি টি হয়, তাহলে টি সমান আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই ভাগ হচ্ছে ভি বি। এস কাঠামো থেকে দেখা বেগ, এস কাঠামো থেকে আমরা কি দেখতেছি? ওটা গতিশীল। এস ড্যাশ কাঠামো যদি গতিশীল, তাহলে এস কাঠামো থেকে দেখা হচ্ছে কি যে টি গতিশীল সময়, তাহলে টি হচ্ছে গতিশীল সময়, এবং হচ্ছে ভিভিটা হচ্ছে কি এখানে যে এস কাঠামো থেকে দেখা বি এর বেগ, আর ওয়াইটা হচ্ছে টোটাল দূরত্ব। তাহলে এখান থেকে আমরা টি সমান হচ্ছে আমরা লিখলাম। আবার এস ড্যাশ কাঠামো থেকে আমরা দেখছি যে তার ভ্রমণকাল হচ্ছে টি নট। এস ড্যাশ কাঠামো থেকে দেখছি ভ্রমণকালটা হচ্ছে কত? টি নট। তাহলে সময় প্রসারণ হবে এখানে, তাহলে টি নট সমান আমরা লিখবো টি সমান হচ্ছে টি নট ভাগ হচ্ছে √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। আবার খেয়াল করি যে এস কাঠামো থেকে যদি আমরা দেখি, এস কাঠামো থেকে সমান হচ্ছে চলমান, তাহলে চলমান সমান হচ্ছে ওয়াই ভাগ ভিভি। এস কাঠামো থেকে তার দেখা বেগ হচ্ছে ভিভি। আবার এস ড্যাশ কাঠামো থেকে আমরা পাইছিলাম হচ্ছে কত? তার সময়কালটা হচ্ছে টি নট। তাহলে এখানে সময় প্রসারণ হচ্ছে টি এবং টি নট সময় প্রসারণ হচ্ছে, তাহলে সময় প্রসারণ সূত্র হচ্ছে টি সমান হচ্ছে টি নট ভাগ √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। তাহলে এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, কলমে একটা কলমে এসে গেছে, ক্যালকুলেশন যদি করি তাহলে এখান থেকে আমরা দেখতে পারি ওয়াই ভাগ হচ্ছে ভিভি সমান হচ্ছে টি নট ভাগ হচ্ছে √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এই দুইটার সমীকরণ থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা হচ্ছে ওটা পাই। এখন ভিভি সমান আমরা লিখবো হচ্ছে ওয়াই √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার, নিচে হচ্ছে টি নট। আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ থেকে। তাহলে খেয়াল করো, আমরা এস কাঠামো থেকে এটা পেলাম, এস ড্যাশ কাঠামো থেকে পেলাম, যেহেতু সময় প্রসারণ হচ্ছে তাহলে সূত্র আমরা বসে দিলাম। এই দুটো সমীকরণ থেকে আমরা লিখতে পারি যেহেতু টি সমান এটা এবং টি সমান এটা, অবশ্যই তাহলে আমরা এটা সমান হচ্ছে ওটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা ভিভির মানটা যদি নিয়ে আসি তাহলে এটা লিখলাম। আচ্ছা, এখন আমরা 3 নম্বর সমীকরণে যে শুধু মানগুলো যা বসিয়ে দিব। 3 নম্বর সমীকরণে আমরা শুধু যে মানগুলো বসিয়ে দিব। 3 নম্বর সমীকরণটা ছিল এম এ ভি এ। 3 নম্বর সমীকরণে 3 নং হতে কি পাচ্ছি? এম এ ভি এর মান ছিল কত? ওয়াই ভাগ হচ্ছে টি নট সমান হচ্ছে এম বি, ভিভির মান কত? ওয়াই √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার, নিচে হচ্ছে টি নট। এখান থেকে টি নট কেটে দিব, ওয়াই কেটে দিব, তাহলে থাকবে হলো, কেটে দিলাম, তাহলে থাকবে হচ্ছে এম এ সমান হচ্ছে এম বি √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখান থেকে আমরা এম বি সমান লিখতে পারি এম এ ভাগ হচ্ছে √1 মাইনাস ভি স্কয়ার ভাগ সি স্কয়ার। এখন খেয়াল করো যে এম এটা কি ছিল? এম এটা ছিল হচ্ছে এস কাঠামো থেকে দেখা বস্তুর ভর, আর এম বিটা কি ছিল? এস কাঠামোতে দেখা এস ড্যাশ কাঠামোর বলের ভর। তাহলে এস ড্যাশ কাঠামো চলমান অবস্থায় ছিল, তাহলে এম বিটা হচ্ছে চলমান ভর। যেহেতু আমরা এস কাঠামো দেখছি, এস কাঠামো থেকে যদি আমরা দেখি তাহলে এম এটা ছিল হচ্ছে কি যে এস কাঠামোতে দেখা বস্তুর ভর, তার স্থির ভর, আর এম বিটা ছিল কি এস কাঠামোতে দেখা এস ড্যাশ কাঠামোর বি এর ভর, তাহলে সেটা হচ্ছে চলমান ভর। তাহলে আমরা এখানে লিখবো এম এ সমান হচ্ছে স্থির ভর এম নট, আর এম বি সমান লিখবো হচ্ছে এম মানে চলমান ভর। তাহলে আমরা সমীকরণটা লিখতে পারি কত?
এম সমান হচ্ছে এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা দেখতে পারি এম সমান হচ্ছে এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এটা হচ্ছে তোমার ভরের আপেক্ষিকতার সূত্র। তাহলে এখানে যদি আমরা মুছে দেই, তাহলে দেখো যে সমীকরণটা পেলাম হচ্ছে এম সমান হচ্ছে এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এখানে হচ্ছে কত, এম নট সমান হচ্ছে এম রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। যেহেতু এই মানটা হচ্ছে অনের চাইতে ছোট, অবশ্যই এখানে কি হবে, এমটা হচ্ছে এম নটের চাইতে বড় হবে। যেহেতু এই মানটা অনেক চাইতে ছোট, অবশ্যই তাহলে এসে কি এমটা হচ্ছে এম নটের চাইতে বড় হবে। আমরা যদি একটু স্লাইডে দেখি, দেখো ওখানে স্লাইডে একটু যাও, আমি যে জিনিসগুলো বোর্ডে দেখালাম একটু স্লাইডে দেখে নেই। যে দুইটা কাঠামো, একটা হচ্ছে এস ড্যাশ এবং হচ্ছে এস ড্যাশ কাঠামো, এটার সাথে ভি বেগে গতিশীল এবং দুইটা সংঘর্ষ ঘটতেছে। এবং হচ্ছে যদি কণা দুটি যদি ওয়াই দূরত্বের নিচ থেকে নিক্ষেপ করা হয়, তাহলে উভয় পর্যবেক্ষক দেখবে যে সংঘর্ষটি ওয়াই ভাগ 2 দূরত্বে সংঘটিত হচ্ছে। তাহলে এস কাঠামোতে এর ভ্রমণকাল হবে টি নট সমান হচ্ছে ওয়াই ভাগ ভি এ। তাহলে ভি এ সমান হচ্ছে ওয়াই ভাগ টি নট আমরা লিখতে পারি। এই স্লাইডে আমি যে স্লাইডগুলো দেবো ওগুলো একটু দেখাও। হ্যাঁ, আচ্ছা, পূর্বে স্লাইডে যাও, এটা পরেরটা। হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা যাও। আচ্ছা, এস ড্যাশ কাঠামোতে বি এর ভ্রমণকালও কি হবে, একই হবে, টি নট সমান হচ্ছে ওয়াই ভাগ ভিভি নট, যেহেতু এস ড্যাশ কাঠামো থেকে তার বেগটা ছিল ভিভি নট। আচ্ছা, এবং এস কাঠামো যদি ভরবেগ সংরক্ষিত থাকলে আমরা এম এ ভি এ সমান হচ্ছে এম বি ভিভি এটা লিখতে পারি। পরের স্লাইডে যাও। আচ্ছা, এস কাঠামোতে বি এর ভ্রমণকাল টি সমান যদি হয়, তাহলে টি সমান হচ্ছে ওয়াই ভাগ ভিভি। তারপর এস কাঠামো থেকে দেখা হচ্ছে বি এর বেগটা হচ্ছে ভিভি আমরা বলেছিলাম। তাহলে এস কাঠামোতে বি এর ভ্রমণকাল টি নট হলে সময় প্রসারণ থেকে আমরা লিখতে পারি এটা। এখান থেকে সমীকরণগুলো আমরা এইভাবে লিখে যাও। পরের সমীকরণ চেঞ্জ করো। হ্যাঁ, পরের সমীকরণ থেকে আমরা হচ্ছে এটা লিখতে পারি যে এস কাঠামোতে যদি এম হচ্ছে স্থির ভর এবং বি হচ্ছে গতিশীল ভর, তাহলে অবশ্যই তোমার হচ্ছে এম সমান হচ্ছে এম নট ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার হবে। তাহলে এখানে খেয়াল করো যে চলমান ভরটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এম সমান হচ্ছে এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। মানে হলো চলমান ভরটা হচ্ছে স্থির ভরের চাইতে 1 ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার এত গুণ হচ্ছে বেশি হবে। আচ্ছা, এরপরে আসো। আচ্ছা, কোন বস্তুর বেগ আলোকের বেগের সমান হতে পারে না, ব্যাখ্যা করো। কোন বস্তুর বেগ আলোকের বেগের সমান হতে পারে না, এটা ব্যাখ্যা করো। এটা পরীক্ষাতে আসছে, 2 মার্কসের জন্য আসতে পারে। খেয়াল করো যে ভি এর মান যদি সি এর সমান হয়, এখানে ভি সমান যদি সি যদি হয়, যে আলোকের বেগের সমান যদি ধরে নিলাম যে ভি সমান হচ্ছে সি, তাহলে এম সমান কত হবে? এম সমান হচ্ছে এম নট রুট ওভার 1 মাইনাস সি ভাগ হচ্ছে সি। এটা হচ্ছে ইনফিনিটি বা অসীম হবে। ভি এর মানটা যদি সি এর যদি সমান হয়, তাহলে এম সমান হচ্ছে এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এটা হচ্ছে অন, তাহলে এটা হচ্ছে ইনফিনিটি, অসীম হচ্ছে। তাহলে অসীম ভরের কোনো বস্তুর ভর যদি অসীম হয়, তাহলে সে বস্তু হচ্ছে চলতে পারে না। তাহলে কোনো বস্তুর বেগ আলোকের বেগের সমান বা তার চাইতে অবশ্যই বেশি হতে পারে না। তাহলে পরীক্ষা যদি আসে কোনো বস্তুর বেগ আলোকের বেগের সমান হতে পারে না, ব্যাখ্যা করো, তাহলে আমরা বলবো যে আমরা ভরের আপেক্ষিকতা জানি এম সমান হচ্ছে এম নট ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। এখানে আলোকের বেগের যদি বস্তুর বেগটা যদি আলোকের বেগের সমান হয় বা ভি সমান যদি সি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি চলমান বেগটা হচ্ছে কত হচ্ছে, ইনফিনিটি হচ্ছে। তাহলে বস্তুর ভর যদি অসীম হয়, তাহলে সেই বস্তু হচ্ছে চলতে পারে না। তাহলে কোনো বস্তুর বেগ আলোকের বেগের সমান বা তা অপেক্ষা বেশি হতে পারে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, একটা অঙ্ক দেখবো আমরা। দেখো, একটি স্লাইডে আসো। একটি ইলেকট্রন আলোক দ্রুতির 90% দ্রুতিতে চললে এর ভর কত হবে? খেয়াল করো যে আলোক দ্রুতির 90% মানে ভি এর মান হচ্ছে 90% সি, মানে 0.9 সি হবে। আর চললে চলমান ভর মানে এম বার করতে হবে। আর একটি ইলেকট্রন স্থির ভর কত? 9.1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তাহলে খেয়াল করো যে আমরা সূত্র থেকে এখান থেকে দেখব যে এম নট সমান হচ্ছে 9.1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। আবার ভি এর মান হচ্ছে 90% সি সমান হচ্ছে 0.9 সি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এম এর মানটা হচ্ছে 20.88 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি হবে। তাহলে চলমান ভরটা হচ্ছে এই পরিমাণ হবে।
আর একটা অঙ্ক দেখাই। হ্যাঁ, একটা সৃজনশীল দেখো, বলা হচ্ছে, এটা করে শেষ করে দেব। বলা হচ্ছে পদার্থবিজ্ঞান ল্যাবে মিলন 1 মিটার লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব পরিমাপ করলেন 19.3 × 10³ কেজি পার মিটার কিউব। আচ্ছা, অন্য একটি কাঠামো যা x অক্ষ বরাবর 0.9 বেগে গতিশীল থেকে শরীফ একই ঘনত্ব পর্যবেক্ষণ করলেন। অন্য একটি কাঠামো থেকে বলছে যে সে একই ঘনত্ব পর্যবেক্ষণ করলেন। গ নম্বরে বলছে শরীফ ধাতব বস্তুটির দৈর্ঘ্য কত দেখবেন। শরীফ ধাতব বস্তুটির দৈর্ঘ্য কত দেখবেন। শরীফ ধাতব বস্তুটির দৈর্ঘ্য কিন্তু চলমান দৈর্ঘ্য দেখবে, তার কারণ সে হচ্ছে চলমান অবস্থায় আছে অন্য একটা কাঠামোতে। সে দেখবে সে -v বেগে পিছনের দিকে সে গতিশীল, তাহলে তার কাছে দৈর্ঘ্যটা হচ্ছে চলমান দৈর্ঘ্য। আচ্ছা, শরীফের পর্যবেক্ষণে ধাতব বস্তুটির ঘনত্ব একই রকম হয় নাই। শরীফ যে পর্যবেক্ষণ করছে, মিলন যে ঘনত্ব পাইছে 19.3 × 10³ আর শরীফ একই রকম পাবে না, তার কাছে অন্যরকম মনে হবে। এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে গ নম্বরে আমরা সহজে করতে পারি যে এখানে হচ্ছে L0 সমান হচ্ছে 1 মিটার, আর বেগ হচ্ছে v সমান হচ্ছে 0.9 c এত। তাহলে আমরা জানি L সমান হচ্ছে L0 √1 - v² ভাগ c²। এখান থেকে আমরা যদি 1 গুণন √1 - v এর মান হচ্ছে কত 0.9 c আর হচ্ছে c স্কয়ার যদি করি, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা একটা মান পাবো। সেই মানটা হচ্ছে 0.4359 এত মিটার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে এই মানটা হচ্ছে পাবো। তার কারণ তার কাছে এই ভরটা ছিল স্থির ভর, শরীফ মিলনের কাছে ওইখানে ছিল স্থির ভর, আর শরীফ যে নিচ থেকে দেখতেছে তার কাছে ভরটা হচ্ছে চলমান ভর, সেই চলমান ভরটা বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে এখান থেকে এটা বের করতে পারি। আচ্ছা, এরপরে হলো ঘ নাম্বারে দেখো, ঘ নাম্বারে একটু স্লাইডে যাও, আবার উপরে যাও, যেটাতে, হ্যাঁ, ঘ নাম্বার বলছে শরীফের পর্যবেক্ষণ ধাতব বস্তুটির ঘনত্ব একই রকম হয় নাই। দুইজন যে পর্যবেক্ষণ করছে দুজনের কাছে ঘনত্বটা একই রকম হয়, এটা আমাদের কাছে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করবো এখন দেখি। তাহলে ঘ নাম্বারে বলছি যে আমরা জানি m সমান হচ্ছে m0 √1 - v² ভাগ c²। এখন আমরা জানি ভর সমান হচ্ছে আয়তন গুণন ঘনত্ব। তাহলে আমরা যদি এখানে লিখি আয়তন গুণন ঘনত্ব, আয়তন মান হচ্ছে v আর ঘনত্ব হচ্ছে ρ, সমান হচ্ছে, এটা হচ্ছে চলমান আর এটা হচ্ছে স্থির। তাহলে এটা হচ্ছে স্থির আয়তন, স্থির ঘনত্ব, √1 হচ্ছে 1 - v² ভাগ c²। এটা আমরা লিখতে পারি। আচ্ছা, খেয়াল করো এখন এখানে আমরা লিখতে পারি ভর সমান হচ্ছে আয়তন গুণন ঘনত্বটা লিখলাম, আবার আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সব মিলে হচ্ছে আমরা আয়তন পাই। তাহলে এখানে আমরা যদি বসে দেই যে আয়তন সমান হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন হচ্ছে L ρ। একটা লিখি আমরা কি, যে একটা বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য টোটালটা তার হচ্ছে আয়তন। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a এবং দৈর্ঘ্য হচ্ছে L আর ρ লিখলাম। তাহলে অনুরূপভাবে এখানে আমরা লিখবো হচ্ছে a0 L0 ρ0 √1 - v² ভাগ c²। অনুরূপভাবে এখানে লিখলাম। কিন্তু যেহেতু এটা দৈর্ঘ্য বরাবর, বলা হচ্ছে যে যা x অক্ষ বরাবর 0.9 c বেগে গতিশীল, মানে দৈর্ঘ্য বরাবর গতিশীল। x অক্ষ বরাবর মানে এখানে বলতে যাচ্ছিলাম যে দৈর্ঘ্য বরাবর গতিশীল। যদি দৈর্ঘ্য বরাবর যদি গতিশীল হয় তাহলে অবশ্যই তার প্রস্থচ্ছেদ এবং প্রস্থ এবং উচ্চতা এর কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ঠিক থাকবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ঠিক থাকে তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে a সমান হচ্ছে a0, এই দুটো হচ্ছে আমরা সমান লিখতে পারি। সমান যদি লিখি তাহলে আমরা এখান থেকে আমরা লিখব, সমান যদি লিখি তাহলে আমরা লিখব হচ্ছে L ρ সমান হচ্ছে L0 ρ0 √1 - v² ভাগ c²। এখানে আমরা ρ সমান লিখব হচ্ছে L0 ρ0 L √1 - v² ভাগ c²। এখন যদি আমরা মানগুলো বসে দিই, L0 এর মান আমাদের জানা, ρ0 এর মান জানা, v এর মান জানা, L এর মান জানা। L আমরা বের করলাম গতে আমরা L বের করলাম। সেখানে যদি আমরা বসে দেই, ρ এর মান পাবো হলো 6 × 10³ 3 কেজি পার হচ্ছে
মিটার কিউব। তাহলে চলমান ঘনত্বটা কি পেলাম আমরা হচ্ছে এখানে পেলাম 101.6 গুণন 10⁻³ কেজি পার মিটার কিউব। তাহলে প্রসেসের ক্ষেত্রে বলছে অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে প্রশ্নটা কি বলছিল যে তাদের বলতে ঘনত্ব হচ্ছে একই রকম হবে না। একজনের কাছে 19.3 গুণন 10⁻³ আর একজনের কাছে 101.6, তাহলে দুজনের কাছে হচ্ছে ঘনত্বটা হচ্ছে দুই রকম মনে হবে। এটা হচ্ছে আমাদের সৃজনশীলের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্লাইড নিচে যাও, শেষ করে দেবো। হ্যাঁ, একবারে নিচে। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালো মতো পড়াশোনা করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।